নমস্কার বন্ধুরা, আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প বংশলতিকার সন্ধানে। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। সন্ধ্যার কিছু আগে নীরেন ট্রেন হইতে নামিল। তাহার জানা ছিল না এমন একটা ছোট্ট স্টেশন তাদের দেশের। কখনো সে বাংলাদেশে আসে না ইতিপূর্বে, এক কলিকাতা ছাড়া। নীরেনের দাদামশাই রায় বাহাদুর শ্যামচরণ গাঙ্গুলি তাহাকে বলিয়া দিয়েছিলেন, বাংলাদেশের পল্লীগ্রামে গিয়া সে যেন জল না ফুটাইয়া খায় না, মশারি ছাড়া শোয় না, নদীর জলে স্নান না করে তোলা জলে স্নান করে। নীরেনের স্বাস্থ্যটি বেশ চমৎকার। ডাম্বেল মুগুর ভাজিয়া শরীরটাকে সে শক্ত করিয়া তুলিয়াছে। বড়লোকের দৈহিত্র, অভাব অনটন কাহাকে বলে জানে না। মনে নীরেনের বিপুল উৎসাহ, চোখের স্বপ্ন এখনো কাঁচা সবুজ। একটা লোক প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়াইয়া প্ল্যাটফর্মে সাজানো দুর্বাঘাসের ওপর গরু ছাড়িয়া দিয়া গরুর দড়ি হাতে দাঁড়িয়াছিল। নীরেনের আহ্বানে সে নিকটে আসিল। নীরেন তাকে জিজ্ঞাসা করিল, রামচন্দ্রপুর কতদূর জানো? লোকটা বলিল, রামচন্দ্রপুর তো এখান থেকে ঝাড়া 3 ক্রোশ পথ। নীরেন অবাক হয়েছিল। 3 ক্রোশ? লোকটি বলেছিল, হ্যাঁ কে বাবু, কনে যাবেন সেখানে? নীরেন উত্তর দিয়েছিল, এই বাড়ুজ্জে বাড়িতে। নীরেনের কাছে এইসব একেবারেই নতুন। এই আসন্ন সন্ধ্যায় মাঠের মধ্যের পথ দিয়ে সে যাবে ওই 3 ক্রোশ দূরের গ্রামটিতে। ওই মাঠের মধ্যে কত মাটির ঘরে ভর্তি পাড়াগাঁয়ের পাশ কাটাইয়া তাকে যাইতে হইবে। মাত্র 26 বছর বয়স যার, দুনিয়া তার পায়ের তলায়। সে অস্ট্রেলিয়ার মরুভূমিতে স্বর্ণখনির সন্ধানে বাহির হইতে পারে। সে উত্তর মেরু অভিযানে 1 ঘন্টার নোটিসে যোগ দিতে পারে, মাত্র একটা সুটকেসের মধ্যে টুথব্রাশ আর তোয়ালে পুড়িয়া। এখন চৈত্র মাস। স্টেশনের পিছনে মাঠের ধারে বড় একটা নিম গাছ, ফুটন্ত নিম ফুলের ভুরভুরে সুবাস বাতাসে। নিম গাছ অবশ্য তাদের আলিগড়েও আছে, কিন্তু এমন রহস্যময়ী অজানা সন্ধ্যায় মাঠের প্রান্তে তাহার জীবনে কটা আর নামিয়াছে। নীরেন মাঠের মাঝখানের পথ বাহিয়া হন হন করিয়া হাঁটিয়া চলিল। দূর মাঠের প্রান্তে চাঁদ উঠিতেছে। নিশ্চয়ই আজ পূর্ণিমা, নতুবা সন্ধ্যার পরে চাঁদ বা উঠিবে কেন? 2খানা গ্রাম পথে পড়ে। রাস্তার ধারে দাঁড়াইয়া গ্রাম্য লোকেরা তাকে দেখিতেছে। একজন বয়স্ক লোক তাকে জিজ্ঞাসা করিল, কোথায় যাবে বাবা? নীরেন উত্তর দিয়েছিল, রামচন্দ্রপুরে। নীরেনের বাড়ি কোথায় জানতে চাওয়াতে নীরেনের উত্তর ছিল, কলকাতা। এখানে কলকাতা বলাই সহজ, কারণ আলিগড় বলিলে ইহারা কিছুই বুঝিবে না। কিছু দূর গিয়া আরেকটি ক্ষুদ্র পল্লী। নীরেন নাম জিজ্ঞাসা করিল। রাস্তার ধারেই একটা পুরনো কোঠা বাড়ি, গোটা 2 নারিকেল গাছ, 2টি বড় ধানের গোলা নারিকেল গাছটার তলায়। জন 5-6 লোক গোলার কাছে উঠোনে বসিয়া তামাক খাইতে খাইতে কথাবার্তা বলিতেছে। নীরেনকে দেখিয়া বলিল, বাড়ি কোথায়? নীরেনের উত্তর ছিল, কলকাতায়। তারা জিজ্ঞাসা করেছিল, এদিকে কোথায় যাওয়া হবে? নীরেনের উত্তর ছিল, রামচন্দ্রপুরে। তাহারা পরস্পর চাওয়াচাই করিল, এই রাত্রিরে সেখানে যেতে পারবেন না। নীরেন অবাক হয়ে জিজ্ঞাসা করিল, কেন? তাদের উত্তর ছিল, এখান থেকে 3 ক্রোশ পথ, তাছাড়া গরমকাল, মাঠের পথ, সাপখোপের ভয়। কার বাড়ি যাবে বাবা? নীরেন উত্তর দিয়েছিল, বাড়ুজ্জে বাড়ি। তারা অবাক হয়েছিল, কোন বাড়ুজ্জে বাড়ি? সে গায়ে তো কোনো ব্রাহ্মণ নেই। নীরেন বলেছিল, এক বুড়ি আছে না? তারা বলেছিল, আছেন বটে, এক মা ঠাকুরন।
ওই বাওরের ধারে গোলা বাড়িতে থাকেন। তা তিনি আবার মাঝে মাঝে তার জামাইয়ের বাড়িতে যায় কিনা দেখুন আছেন কিনা। সেখানে পৌঁছাতে নীরেনের বড্ড রাত হয়ে গেল। গ্রামটিতে চারিধারে বাঁশবন, আমবাগানের নিবিড় ছায়া। প্রথমেই গোয়ালদের পাড়া, তারপর একটা বড় মাঠ, গোটা 2 বড় পুকুর, কচুরিপানায় ভর্তি। পথের ধারে একটা খড়ের ঘরে তখনও টিমটিম করে আলো জ্বলিতেছিল। নীরেনের প্রশ্নের উত্তরে একটা লোক উত্তর দিল, সেই গ্রামে রামচন্দ্রপুর বটে, বাড়ুজ্যে বাড়ির বুড়ি। হ্যাঁ, আরেকটু আগে বাউরের ধারে সারি সারি নারকেল গাছগুলো বড় একটা 8 চালা খড়ের ঘর আছে। নীরেন বাড়ি খুঁজিয়া বাহির করিল। বড় একখানা 8 চালা ঘরের পাশে ছোট্ট একটা রান্নাঘর, সেখানে মিটমিট করে আলো জ্বলিতেছিল। নীরেন উঠোনে দাঁড়াইয়া ডাকিল, বাড়িতে কে আছেন? একটি বৃদ্ধা টেমি হাতে বাহিরে আসিল, মৃদু গলায় জিজ্ঞাসা করিল, কে ডাকে? নীরেন উত্তর দিয়েছিল, এই আমি। বৃদ্ধা বলেছিল, কে বাবা তুমি? নীরেন হেসে বলেছিল, আমাকে কি চিনতে পারবেন? আমি আলিগড় থেকে আসছি। বুড়ি টেমিটা উঁচু করিয়া তুলিয়া ধরিয়া নীরেনের মুখ দেখিবার চেষ্টা করিল। তাহার মুখে কৌতূহল ও একটা স্নিগ্ধতার রেখা। হাতের তালু চোখের ওপর আর করিয়া ধরিয়া আলো হইতে চোখ বাঁচাইবার ভঙ্গি করিয়া আরও 2 পা আগাইয়া আসিয়া বলিল, কে বাবা তুমি? নীরেন উত্তর দিয়েছিল, আজ্ঞে আমার বাবার নাম রাজকৃষ্ণ মুখুজ্জে। বুড়ি এবার আপন মনে বিড়বিড় করিয়া বলিল, রাজকেষ্ট, রাজকেষ্ট। নীরেন উত্তর দিল, আমাদের পৈতৃক বাড়ি ছিল গড় মুকুন্দপুরে। আমার ঠাকুরদার নাম তারিণীচরণ মুখুজ্জে। আমার মায়ের বাপের বাড়ি ছিল সামতাবেড়ে। মায়ের নাম ছিল অমিয়াবালা। বৃদ্ধা কম্পমান গলায় বলিল, ও বাবা, এখন বুঝলাম তুমি আমার মেয়ে সইয়ের ছেলে। এসো এসো ভাই, কত কালের কথা সব। তোমাদের মুখ দেখে মরবো এইটুকুই তো বোধ হয় যথেষ্ট। আর সবাই তো ছেড়ে গিয়েছে বাবা, শুধু আমিই যে পড়ে আছি। নীরেন জিজ্ঞাসা করেছিল, তা দিদিমা, আমার সইমা কোথায়? বৃদ্ধা বলেছিল, সে তো বাবা আজকাল এখানে আর থাকে না, সে থাকে তার শ্বশুর বাড়িতে, ওই পাশের গায়ে। নীরেন উত্তর দিয়েছিল, দিদিমা, আমি যে তার সঙ্গেই দেখা করতে এসেছি। বৃদ্ধা বলেছিল, আজ রাত্রিরে এখানে থাকো, কাল সকালে যেও। এখান থেকে প্রায় 2 ক্রোশ পথ। নীরেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া বসিল। এ যেন নতুন একটা জগতে সে আসিয়া পড়িয়াছে। এমন দেশে সে আগে কখনোই আসে নাই। যে দেশে তাহার জন্ম, সে দেশে এত বন জঙ্গল কেহ কল্পনা করিতে পারে না। নতুন ধরনের গাছপালা, অসংখ্য পাখির কলকাকলি, বনফুলের মৃদু সৌরভ। বৃদ্ধার রান্না শেষ হইতে রাত 10টা বাজিল। কেবল সোদা সোদা মাটির গন্ধ বাহির হওয়া ল্যাপা পোছা মাটির ঘরে দাওয়ায় কলার পাতা পাতিয়া বুড়ি তাহাকে খাইতে দিল। রাঙা আউশ চালের ভাত, পেঁপের ডালনা, সোনামুগের ডাল, উচ্ছে ভাজা, আলু ভাতে, ঘন সরপড়া দুধ, 2টি পাকা কলা, 1 দলা আখের গুড়ের পাটালি। অদ্ভুত রান্না বৃদ্ধার হাতের। আলিগড়ের পশ্চিমা পাচকের হাতের রান্না খাইয়া সে আজীবনই অভ্যস্ত। এমন চমৎকার রান্নার সঙ্গে আগে তার পরিচয় ছিল না। উচ্ছ্বসিত প্রশংসার সুরে বলিল, দিদিমা, এমন রান্না আমি কখনো খাইনি। শুনতাম বটে বাংলাদেশের পাড়াগাঁয়ের রান্নার কথা, কিন্তু এ যেন চমৎকার। বৃদ্ধা হাসিয়া বলিল, রান্না করতে পারতেন আমার শাশুড়ি, তার কাছেই সব শেখা। ডাক সাইডে রাঁধুনি ছিলেন 8খানা গায়ের মধ্যে। বুড়ির কথার মধ্যে
যশোর জেলার টান নীরেনের বড় ভালো লাগিল। সকালে উঠিয়া বৃদ্ধা বলিল, হ্যাঁ ভাই, তোমরা শহরের লোক, সকালে কি খাও? নীরেন হাসিয়া বলিল, যা খাই তা কি দিতে পারবেন দিদিমা, চা। বুড়ি হাসিয়া বলিল, ও আমার পোড়া কপাল, ওসব যে কখনো খায়নি ভাই, ওসবের তো পাঠও নেই। একটু বেলের শরবত করে দিই, ডোবার ধারের বেল গাছটায় কাল দুটো পাকা বেল পেয়েছিলাম ভাই। চায়ের বদলে বেলের শরবত, উপায়ে আর কি, খাইতেই হলো নীরেনকে। বৃদ্ধা বলিল, তা তুমি কি মনে করে এখন এসেছিলে ভাই এখানে? সেই কথাটা বলাই নীরেনের পক্ষে শক্ত। সে যে জন্য আসিয়াছে এই প্রিয় পৈতৃক পল্লী গ্রামটিতে, বৃদ্ধা কি সে কথা বুঝিতে পারিবে? নীরেনের উত্তর ছিল, বেড়াতে এলাম দিদিমা। দুপুরের আগেই তাহার যার ইচ্ছে ছিল এখান হইতে, কিন্তু বৃদ্ধা ছাড়িল না। দুপুরের পরে রোদ অত্যন্ত চড়িল, বেলা 4টের আগে বাহির হওয়া সম্ভব হইল না। যাইবার সময় বৃদ্ধা তাহার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিল, এসো ভাই এসো, তোমার সৈমার সঙ্গে দেখাশোনা করে আবার এখানে আসবে, কিন্তু ভুলে যেও না ভাই। আধ ঘন্টার মধ্যে নীরেন আসিয়া মাদারহাটির মাঠ ও জলার মধ্যে পড়িল। প্রকাণ্ড বিল পদ্মফুল ফুটিয়া থই থই করিতেছে, পদ্মের পাতায় ভিড়ে জল আর দেখা যায় না। একদিকে একটা অন্তরীপ মতন স্থানে অনেকগুলো বড় বড় গাছ। নীরেনের ইচ্ছে হইল ওই গাছগুলোর তলায় সে কিছুক্ষণ বসিয়া বিশ্রাম করে। এই সুন্দর জলভূমি যেন কাশ্মীরের ডাল বা উলার হ্রদের মতন শোভাময়, কিন্তু এইসব স্থানে টুরিস্ট ব্যবসায়ীদের ঢাক পিটানোর শব্দ নাই। সুতরাং এমন সুন্দর একটি সৌন্দর্যময় স্থানে কখনো কেহ আসে নাই। সৈমাদের গ্রামটিতে জঙ্গল তত নাই। ব্রাহ্মণপাড়ার অনেকগুলো কোঠাবাড়ি, প্রায় সব চাষি আর গৃহস্থ। বড় বড় গোলা উঠোন, গোয়াল ভর্তি গরু। একজনের উঠোনে দোতলা বাড়ি তৈরি হইতেছে। উঠোনের বাতাবি লেবু গাছের তলায় মজুররা দুমদাম শব্দে সুরকি ভাঙিতেছে। নীরেন সেখানে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, চক্রবর্তীদের বাড়ি যাব, তা কোন দিকে? একজন বলিল, কোন চক্রবর্তী? অনেক চক্রবর্তী আছে এই গায়ে। নীরেন বলিল, ভুবনমোহন চক্রবর্তী। একজন লোক বলিল, সে তো ওপাড়ায়, ওই তেঁতুল গাছের পাশের রাস্তা দিয়ে যান। আধ ঘন্টা পরে সে সৈমাকে প্রণাম করিয়া তাহার প্রদত্ত পিড়িতে বসিয়া কথাবার্তা বলিতেছিল। নীরেন দেখিল, তাহার সৈমার বয়স খুব বেশি নয়, মাথার চুল এখনো একগোছাও পাকে নাই, বরং বেশ ফর্সা দোহারা চেহারা। একসময় যে ইনি সুন্দরী ছিলেন, এখনও দেখিলে বোঝা যায়। সৈমা চোখের জল ফেলিলেন, নীরেনকে অনেক আশীর্বাদ করিলেন। পাকা বেলের শরবত, মুগের ডাল ভিজানো ও আখের গুড় খাইতে দিলেন। সৈমাকে পাইয়া নীরেন যেন হারানো মায়ের সান্নিধ্য বহুদিন পরে অনুভব করিল। সে আগে সৈমাকে কখনো দেখে নাই, সৈমা কিন্তু তাহাকে দেখিয়াছিল, সে যখন 2 বছরের খোকা তখন। পৌরা মহিলার বহু পুরনো দিনের শোকস্মৃতি উতলাইয়া উঠিল আজ তাহাকে পাইয়া। এমন কত লোকের নাম করিতে লাগিলেন, যাহাদের কথা মায়ের মুখে আলীগড়ে নীরেন শুনিত বাল্যকালে। কত বাল্যস্মৃতি জাগানো নামাবলী। দেশের ঘরে সব লোকের নাম, কেউ বাঁচিয়া আছে, কেউ বা এখন নেই, তবে বেশিরভাগই মারা গিয়েছেন। সৈমা বলিলেন, তোর মুখে সইয়ের মুখ যেন মাখানো রয়েছে রে বাবা। নীরেন হাসিয়া চুপ করিয়া রহিল। সৈমা আবার বলিলেন, সই বড় সুন্দরী ছিল, গ্রামের কাজকর্মে যখন সেজে গুজে নেমন্তন্ন খেতে কি বিয়ে থাওয়ায় জল সইতে যেত, তখন লোকে দুদণ্ড চেয়ে দেখত। এদানি রোগে শোকে আর কিছু ছিল না তার চেহারায়। এখান থেকে চলে যাওয়ার পর আর কখনো দেখা হয়নি সইয়ের সঙ্গে। সে কতদিন হবে রে নীরু? নীরেন মনে মনে হিসেব করিয়া বলিল, তা প্রায় 23-24 বছর হলো। তার সৈমা বললেন,
তা সই মারা গিয়েছে কতদিন? নীরেন উত্তর দিল, বেশি দিন না, বললাম না, এই বছর 5 হবে। তার সইমা বলিল, তাহলে সই বেঁচে থাকলে এই 45 বছর বয়স হতো। নীরেন তার সইমাকে বলিল, তা হবে, আমারও তো বয়স হলেই 26, আপনার ছেলেও তো আমার বয়সী হবে, তাই না সইমা? নীরেনের সইমা আঁচলে চোখ মুছিয়া বলিলেন, কোথায় ছেলে বাবা, সে যে ফাঁকি দিয়ে চলে গেছে অনেক কাল আগে। রাত্রে নীরেন খাইতে বসিয়াছে, সইমা সামনে বসিয়া খাওয়ার তদারক করিতেছেন। নীরেন তার সইমাকে বলিল, আপনার আর দিদিমার রান্নার সমান, এমন রান্না অনেক দিন খায়নি। নীরেনের সইমা বলিলেন, তোর মাও ভালো রাঁধে তোরে বাবা, যখন কপাল পুড়ল এদেশ থেকে সেই পশ্চিমে চলে গেল, তখন সে তার কি কান্না। সই বলে গেল, আর কি তোর সঙ্গে দেখা হবে, এই যাওয়াই যে আমার শেষ যাওয়া। সে ভাগ্যমণি স্বর্গে চলে গেল, আমি এই পড়ে রইলুম। নীরেন হাসিয়া বলিল, আপনি না থাকলে আজ কার মুখ চেয়ে এখানে আসতাম বলুন সইমা? সইমা দুধের বাটি নীরেনের সামনে রাখিয়া পাখার বাতাস দিয়া দুধ জুড়াইতে জুড়াইতে বলিলেন, তোকে যত্ন করবার দিন যখন আমার ছিল তখন এলি নে, এখন কি আছে তোর সইমার, কি দিয়েই বা তোকে যত্ন করিব? হ্যাঁ রে, এতদিন পরে কি মনে করে এলি, ঠিক করে বল তো। নীরেন বলিল তার সইমাকে, আপনি বুঝতে পারবেন, জানেন আমি 2 বছর বয়সে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলাম। তার সইমা বলল, সে তো আমি জানি। নীরেন বলিল, আর কখনো এদেশে আসিনি এর মধ্যে। এতকাল পরে মায়ের ও বাবার বাক্সের কতগুলো পুরনো চিঠি পড়িলাম সেদিন, পরে মনটা বড় ব্যাকুল হলো জন্মভূমি দেখার জন্য। সেসব চিঠিতে আপনার নাম আছে, আমার এক পিসিমার নামও আছে। আমি বাবাকে কখনো দেখিনি, তার সম্বন্ধে, আমার ঠাকুরদার সম্বন্ধে আরও অনেক নাম আছে আমার এক পুরনো খাতার মধ্যে। সকলের সম্বন্ধে আমার বড় জানার ইচ্ছে হলো। আমি জ্ঞান হয়ে পর্যন্ত মামার বাড়ির সকলকে দেখে আসছি, বাপের বাড়ির বা আমার নিজের বংশের কোনো খবরই আমার কাছে নেই। সেই সব খুঁজে পেতে বার করব বলেই তো এবার এলাম। তার সইমা বলল, ও মা, আমার কি হবে, কোথাকার পাগল ছেলে দেখো। নীরেন বলিল, না সইমা, আপনি ভেবে দেখুন আমার মনের অবস্থা। আমার 26 বছর বয়স হয়েছে, কিন্তু এ পর্যন্ত আমাদের বংশের কোনো খবর রাখিনি, বাপের বাড়ির কোনো লোকের কথাই জানি নে, অথচ আমার ভয়ানক ইচ্ছে তা জানবার। আপনি হয়তো ভাববেন এ আবার কি, আমার কিন্তু সইমা ঘুম হয় না এই সব ভেবে। সত্যি বলছি, আপনি আমাকে বলে দিন কিভাবে আমি তা বুঝতে পারি। আমি তো কাউকে চিনি নে, বাংলাদেশের ছেলে, কিন্তু কোনো খবর রাখি না তো এ দেশের। নীরেনের সইমা বললেন, সব বলে দেব বাবা, এখন খেয়ে শুয়ে পড়ো দেখি, দুষ্টু ছেলে আমার। নীরেন হাসিল, যেন অনেক দিন পরে সে তার হারানো মাকে ফিরিয়া পাইয়াছে। সেই ধরনের হাসি সইমার মুখে। ভাগ্যিস সে এখানে আসিয়াছিল। শ্যামল বাংলা মা যেন সইমার মূর্তিতে তাহাকে সস্নেহে অভ্যর্থনা জানাইতেছেন। চৈত্র মাসের রাত্রি, হু হু করিয়া দক্ষিণা বাতাস খোলা জানালা দিয়া বইতেছে, কি একটা ফুলের তীব্র সুবাস বাতাসে। নীরেন বাংলাদেশের অনেক কিছু গাছপালাই চেনে না, কিন্তু তাহার যে কি ভালো লাগে এইসব পল্লীগ্রামের আগাছা জঙ্গলে। আজ 2 দিন 3 দিন মাত্র হয়েছে ইহাদের সহিত তার পরিচয়, তবু কেন যেন মনে হয় কতদিনের নিবিড় ঘনিষ্ঠতার তাহার শিরায় উপশিরায় রক্তের সহিত আবদ্ধ ইহাদের প্রাণস্পন্দন। এই সমস্ত বনস্পতির সহিত সেও তো একদিন তাহার এই প্রিয় জন্মভূমির এই মাটিতেই জন্মিয়েছে। নীরেন বিছানায় শুইয়া জানালা দিয়া নারিকেল গাছের পাতার কম্পন দেখিতে দেখিতে ভাবিতেছিল, এই তাহার স্বদেশ, তাহার অতি প্রিয় স্বদেশ, এই তাহার মায়ের জন্মভূমি, তাহার পিতার জন্মভূমি, তাহার পূর্বপুরুষদের জন্মভূমি, এই বাংলাদেশ। কেন এতকাল সে
তার নিজের মাতৃভূমিকে ভুলিয়াছিল। এ কি শুধু ভাগ্যেরই দোষ? সে কি জানিত এত সৌন্দর্য বাংলাদেশের রাত্রির অন্ধকারে? পাখির ডাকের মধুর তান সে হিমালয় শুনিয়াছে, আলমোড়ার ল্যান্সডাউনে শুনিয়াছে, তাহার ধনী মাতামহের সঙ্গে। কয়েকবার সেসব স্থানে সে গিয়াছিল। মাথায় থাকুক হিমালয়, মাথায় থাকুক ক্যামেলসব্যাকের অপূর্ব দৃশ্য, মুসৌরির অতুলনীয় গিরিশোভা। এখানকার পক্ষীকুলের সুমিষ্ট কাকলি যেন বহু পরিচিত, বিগত দিনের প্রিয়জনের বার্তা বহন করিয়া আনে। কতদিনের ঘরোয়া কাহিনী এদের সঙ্গে জড়ানো। নীরেন একখানা খাতা আনিয়াছে সঙ্গে করে। খাতাখানা তাহার পিতামহ গদাধর মুখোপাধ্যায় স্বহস্তে লিখিত। তাহাদের গ্রামের কত প্রাচীন দিনের তুচ্ছ গ্রাম্য ঘটনা ইহাতে কেন যে তাহার পিতামহ টুকিয়া রাখিয়াছিলেন তিনিই বলিতে পারিতেন। ক্ষুদ্র এক অখ্যাত পল্লীগ্রামের প্রাচীন ইতিহাসে কার বা কী ফল? অমন কত গ্রাম আছে, কত অগুন্তি গ্রাম বাংলাদেশে। কে জানিতে চাইয়াছে তাদের ইতিহাস? আজ রাতে আলোর সামনে বসিয়া খাতাখানা সে খুলিয়া দেখিল। সৈমা তাহার বিছানা নির্দেশ করিয়া দিয়া চলিয়া গিয়েছেন। ঘরে সে এখন একা। মাটির ঘর, ছোট জানালা, কাঠের গড়াত। খাতার পাতায় লেখা আছে 22শে চৈত্র 1272 সাল। এইটুকু পড়িয়াই নীরেন অবাক হইয়া যায়। কতকালের কথা! 1272 সালেও পৃথিবী এমনই সুন্দর ছিল, এমনই বসন্ত নামিত এই পাড়াগাঁয়ের বনে বুকে, এমনই কোকিল ডাকিত রাত্রিদিনে। সে তখন ছিল কোথায়? কোন অতীত দিনের কাহিনী এসব? মনে পড়ে গেল তার আলিগড়ে তাদের দোতলার পড়ার ঘরে বসিয়া এই ডায়েরির পুরাতন তারিখগুলো সে পড়িয়া বিস্মিত হইত। কিন্তু তাহার চেয়েও অনেক বেশি বিস্ময় রহস্যের অনুভূতি তাহার মনে থাকিত। খাতার পাতায় তারপর লেখা আছে, আজ রামলোচন রায়ের প্রথম পক্ষের স্ত্রী উহাদেরই আমবাগানে হারাধন মুস্তাফির সঙ্গে ধরা পড়িলেন। ইহা লইয়া আজ জ্যাঠামশায়ের চণ্ডী মণ্ডপে সারাদিন ডামাডোল চলিতেছে। রামলোচনের স্ত্রী বলিয়াছেন তিনি নিন্দুষী। আমের গুটি ঝড়ে পড়িতেছিল, তাহাই তিনি কুড়াইতে গিয়েছিলেন। হারাধন মুস্তাফির কথা তিনি কিছুই জানেন না। আজ রামলোচন রায় স্ত্রীকে দেখিয়াছি। বয়স হইলেও চাইয়া থাকিতে ইচ্ছা হয়। খুব সুন্দরী। সোনা কুমোরের বউও ইহার কাছে দাঁড়াইতে পারে না। নীরেন এই ডায়েরিটুকু পড়িয়া কতবার মনে মনে হাসিয়াছে। তার পিতামহ গদাধর মুখুজ্জে বহুকালে সাধনাচিত ধামেই সম্ভবত প্রস্থান করিয়াছেন। নীরেনের মায়ের বিবাহ তখনও হয় নাই। সে পিতামহের কার্যের সমালোচনা করিতেছে না। তবু মনে হয় এই কুম্ভকার বধূটির এইখানে উল্লেখ থাকার কারণ কি? বিশেষ করিয়া ঠাকুর দাদা ইহার নাম করিলেন বা কেন? গ্রামের সুন্দরী শ্রেষ্ঠ বলিয়া নাকি? হায় রে, সেই 1272 সাল। আর রামলোচন রায়ের সুন্দরী পত্নী, যিনি নির্জন দুপুরে বাগানে আমের গুটি কুড়াইতে গিয়া হারাধন মুস্তাফির সঙ্গে নিজের নাম যোগ করিবার সুযোগ দিয়া কলঙ্ক কুড়াইয়াছিলেন। একদিন প্রায় 80 বৎসর পূর্বে এক সুমধুর কোকিল মুখরিত পুষ্প সুবাস মোদিত প্রেমোচ্ছল বসন্ত দিনে আজ তিনি কোথায়? আর কোথায় তাহার রূপে প্রতিদ্বন্দ্বী সেই সোনা কুম্ভকারের রূপসী বধূটি? আজ এই পল্লীগ্রামের মাটিতে তাহাদের নাম নিশ্চিহ্ন হইয়া মুছিয়াই যাইত, যদি না তাহার পরোপকারী পিতামহ গদাধর মুখুজ্জে এত ঘটা করিয়া উক্ত বধূদ্বয়ের ইতিহাস তাহার ডায়েরিতে নিঃস্বার্থভাবে না লিখিয়া রাখিতেন। নীরেনের হাসি পাইবারই কথা। নীরেন ডায়েরি বন্ধ করিয়া শুইয়া পড়িল। কিন্তু আজ রাত্রে তাহার বংশের পূর্বপুরুষেরা যেন ভিড় করিয়া আশেপাশে তাহাদের অদৃশ্য অস্তিত্ব জ্ঞাপন করিলেন। তাহাদের ইতিহাস ভালো করিয়া জানিবার জন্যই তো সে এত কষ্ট স্বীকার করিয়া বাংলাদেশে তাহার জন্মভূমি অঞ্চলে আসিয়াছে এত কাল পরে। তাহারা তাকে ঘুমাতে দিবেন বা কেন? সকালে সৈমার ডাকেই ঘুম ভাঙিল।
সৈমা বলিলেন, ও নীরু, ওঠ বাবা, বেলা ঝাঁঝা করছে যে। নীরেন ধর্মর করিয়া বিছানার ওপর উঠিয়া বসিল। সৈমা বলিলেন, তোর আবার চা খাওয়ার অভ্যাস আছে, তাই না? নীরেন বলিল, ছিল তো সৈমা। সৈমা বলিলেন, এখানে কি করি উপায় তাই ভাবছি। নীরেন বলিল, ভাবতে হবে না, এখানে না হলেও চলবে। সৈমা বলিলেন, তা কি করে হয় বাবা, দেখি, যার যা অভ্যেস। নীরেন জোর দিয়েই বলিল, না সৈমা, কিছু চেষ্টা করতে হবে না, তাহলে আমিই দুঃখিত হব। সৈমা কিছু না বলিয়া চলিয়া গেলেন, কিন্তু আধ ঘণ্টা পরে এক পেয়ালা ধুমায়িত চা আনিয়া তাহার সামনে রাখিলেন এবং একটা বাটিতে এক বাটি মুড়ি। রায়বাড়ি হইতে চা চাইয়া আনিয়াছেন, সেখানে বাড়িশুদ্ধ সকলেই তো চা খায়। নীরেন চা পাইয়া মনে মনে বেশ খুশি হইল। মুখে সে বলিল, কেন বলুন তো, এসব পরের বাড়ি থেকে আনতে যাওয়া? সৈমা বলিলেন, তা বাবা, তোর মা থাকিলে কি করিত না? তারপর সৈমা নীরেনের মায়ের কত গল্প করিতে লাগিল। তোর মা বড্ড শান্ত ছিল রে বাবা। একবার সই আর আমি নাইতে গিয়েছি ঘাটে, সাঁতার দিয়া দুই সই মিলে নদীর মাঝখানে গিয়েছি। এমন সময় ঘাট থেকে কে চেঁচিয়ে বলল, নদীতে কুমির এসেছে। আমরা তো তাড়াতাড়ি ঘাটের দিকে এগোচ্ছি। এমন সময় সইকে আমি ভয়ে জড়িয়ে ধরলাম। সই যত বলে, ছাড়ো ছাড়ো, দুজনেই ডুবে যাব। আমি ততই ভয়ে সইকে জড়াই। নীরেন একটা রুদ্ধ নিঃশ্বাসে বলিল, তারপর? সৈমা বলিলেন, তারপর আর কি, দুজনেই বেঁচে উঠলাম। একখানা নৌকা আমাদের এই অবস্থা দেখতে পেয়ে ছুটে এলো। নীরেন বলিল, তখন কি আপনারা এক গ্রামেই থাকিতেন? নীরেনের সৈমা বলিল, হ্যাঁ রে, নইলে আর সই বলবো কি করে, পাগল ছেলে আর কি। কথাটা নীরেন সন্ধ্যেবেলায় তাহার খাতায় লিখিয়া রাখে। গ্রাম্য জীবনের কোনো কথাই সে বাদ দিতে চায় না। মরুপর্বত ভেদ করিয়া সুদূর পাঞ্জাব হইতে ছুটিয়া আসা, তবে কিসের জন্য? সৈমার শ্বশুরবাড়ি এটা, কিন্তু একটি দেওরপো ছাড়া এখনকার বাড়িতে কেহই আর থাকে না। দুটি দেওর বাহিরে চাকুরি করে, সেখানেই পরিবার লইয়া থাকে। যে দেওরপো এখানে আছে, ওটি পিতৃমাতৃহীন অনাথ। জ্যাঠাইমার কাছে মানুষ হইতেছে, জ্যাঠাইমাও তাহাকে খুব ভালোবাসেন। দেওরপোর নাম কানু। কানু নীরেনকে খুব ভালো চোখে দেখে নাই। এই দুর্মূল্যের বাজারে ইনি আবার কোথা হইতে উড়িয়া আসিয়া জুড়িয়া বসিলেন। কেন রে বাবা? যে 3 বিষ ধান হইয়াছিল, ইনি এখানে আসিলেন, তাহাতে কদিন যায়। জ্যাঠাইমাও দেখিতেছি নীরু বলতে অজ্ঞান। কানু আসিয়া বলিল, ও নীরেনদা, যাত্রা দেখতে যাবেন? নীরেন অবাক হয়ে জিজ্ঞাসা করিল, কিসের যাত্রা? কানু তাকে বলে, এই দিকি, গোনাই যাত্রা যে। নীরেন অবাক হয়, সে আবার কি? কানু বলে, দেখবেন এখন, দিন দিকি 1 টাকা চাঁদা। নীরু 1 টাকা বাহির করিয়া কানুর হাতে দিল। গোনাই যাত্রার আসরে বসিয়া নীরেন যাত্রা তত দেখে নাই, যত সে এই সুন্দর রাত্রিটি ও যাত্রার আসরের পরিবেশের কথা চিন্তা করিতেছে। যেখানে যাত্রার আসর, সেটা ছোট্ট একটা মাঠ, তার চারিপাশে বনজঙ্গল। একদিকে বনের প্রান্তে একটা কামারের দোকান, সেখানে এখনো হাপড়ে আগুন জ্বলিতেছে। বাঁশের খুঁটিতে পাল টাঙানো হইয়াছে, সেখানে পান বিড়ির দোকান বসিয়াছে। চাষা লোককে যাত্রা দেখিতে আসিয়া পানের দোকানের সামনে ভিড় করিতেছে। একটা মুচকুন্দ চাপার গাছতলায় ফুল পড়িয়া বিছাইয়া আছে, বাতাসে সেই মুচকুন্দ চাপার সুবাস। একটি গ্রাম্য মেয়ে ছিল গোনাই বিবি, তারই সুখ দুঃখের কাহিনী। নীরেনের পক্ষে এটা এমন কিছু নয়, কিন্তু যারা শ্রোতার দল, তাদের সারা রাত্রি জাগিয়া দেখিবার বস্তু। ভ্রাতার বিরহে কাতরা তরুণী গোনাই বিবির সে করুণ গান। নীরেন ভাবিতেছিল, বহু দূরের লিপুলে গিরিবর্তে বরফ গলিয়াছে,
দলে দলে পিঠে বোঝাই দিয়ে যাত্রীরা চলিতেছে মানস সরোবর ও কৈলাসের পথে। গুরুসা মানদাতার তুষারাবৃত শৃঙ্গে সায়নদিনে সূর্যকিরণ সোনার রং ধরিয়াছে। তাহার দাদামশাইয়ের বন্ধু করালিচরণ মজুমদার সস্ত্রীক এই মাসের শেষেই মানস সরোবর রওনা হইবেন। সঙ্গে যাইবেন নীরেনের দিদিমা এবং বড় মামিমা, বাড়ির গোমস্তা নাদ চক্রবর্তী। আলিগড় হইতে আলমোড়া, আলমোড়া হইতে ধারচুলা, ধারচুলা হইতে লিপুলেক পাস, লিপুলেক হইতে মানস সরোবর। নীরেন নিশ্চয়ই যাইত সেখানে থাকিলে, কিন্তু সেজন্য তার দুঃখ নাই। বাংলাদেশে সে আসিয়াছে মাতৃভূমির সঙ্গে নিবিড় পরিচয়ের সন্ধানে। গাছপালার পাখির কাকলির মধ্য দিয়া সে পরিচয় দিনে দিনে ঘনিষ্ঠ হইয়া উঠিতেছে। ওই মুচকুন্দ চাপার ফুল যেন কতকাল পূর্বের কোনো বিস্তৃত অতীত শৈশব দিনে তাহার অজ্ঞাতসারে একদা সৌরভ বিতরণ করিয়াছিল। মায়ের মুখের সঙ্গে ওই দিনটির ছন্দ একই তারে গাঁথা হইয়া আছে তার মনের বীণায়।